আসসালামু আলাইকুম। সবার পড়ালেখার কি অবস্থা? আমাদের কিন্তু আর হাতে বেশি সময় নেই। এদিকে তোমাদের মনে করো ঢাকা ইউনিভার্সিটির কিন্তু সার্কুলার দিয়ে ফেলছে, তারপর চট্টগ্রামের দেওয়া হয়ে গেছে, রাজশাহী দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম, তারপর তোমার গোস্ট সবকিছুর কিন্তু তোমাদের দিয়ে ফেলছে। সো এখন যারা মনে করো হতাশায় আসো বা ভাবতেছো যে কিভাবে পড়ালেখা করব, অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, অনেকের জিপিএ কম, এরকম অনেক কাহিনী, ঠিক আছে? তো এই বিষয়গুলো ভাবার কোনো প্রয়োজন নেই। যারা যেই ইউনিভার্সিটিতে তোমরা আবেদন করতে পারবা, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবা, সেই ইউনিভার্সিটি টার্গেট নিয়েই পড়ালেখাটা চালিয়ে যাও, ঠিক আছে? বলা যায় না ভাগ্যের মধ্যে কখন কি থাকবে, সেটা তুমি বলতে পারবে না। তোমার সাফল্য, চেষ্টা যদি তোমার ঠিক থাকে, তুমি যদি ভালো করে পড়ালেখা করো, সঠিকভাবে সবকিছু নিয়ম কানুন মেনে চলো, ইনশাল্লাহ তুমি যে ভার্সিটি টার্গেট করে রাখতেছো ওই ভার্সিটি তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো করে একটু পড়ালেখাগুলো করো, আমাদের পেজের ক্লাসগুলো একটু দেখো, ইনশাল্লাহ বেনিফিট পাবা। আমি এর আগেও বলতেছি, এখনো বলতেছি, এখন বাকিটা তোমাদের উপর ডিপেন্ড, ঠিক আছে? সো বেশি কথা না বলি, আজকে আমরা বিসর্গ সন্ধিটা শেষ করলে আমাদের কিন্তু আজকে সন্ধি বিষয় ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি যে টপিকগুলো দিব, আমি সর্বোচ্চ 60টা টপিক পড়াবো। এই 60টা টপিক থেকে বাংলা দ্বিতীয়তে প্রশ্ন হবেই হবে, ঠিক আছে? 7টা থেকে 8টা এরকম একটু বাড়তি হবে। যে টপিকগুলো পড়াবো এই টপিকের ঊর্ধ্বে কোনো প্রশ্ন হবে না, এই টপিক থেকেই কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে? সো শুরু করি দেই। যেমন ধরো আজকে কি পড়তেছি, বিসর্গ সন্ধি। এখন একটু মুখে বলে নেই, কারণ এতগুলো লেখার সময় নেই। বিসর্গ সন্ধি কয় প্রকার জানো? বিসর্গ সন্ধি হলো আমার কত প্রকার, দুই ভাগে ভাগ করা হয়। এক হলো তোমার রজাত, আরেকটা হলো তোমার কি সজাত। বিসর্গ সন্ধি কয় ভাগে ভাগ করা হয়? একটা হলো রজাত, আরেকটা হলো তোমার কি সজাত। রয়ের স্থানে যে বিসর্গ বসবে সেটা হলো কি তোমার রজাত, আবার শয়ের স্থানে যে বিসর্গ হবে সেটাই হলো তোমার কি সজাত। যেমন ধরো পুনর, পুনর, এই যে পুনর, পুনর, এটা কি রজাত বসে নাই? কি বলছিলাম, রয়ের স্থানে যে বিসর্গ বসবে, তাহলে রয়ের স্থানে বিসর্গ বসবে, তাহলে পুন, ঠিক আছে? এটা হলো কি আমার বিসর্গ রজাত সন্ধি। আবার ধরো পুরুষ, পুরুষ, তাহলে কি হবে ভাই? পুরো। এগুলো হলো কি, এগুলো হলো আমার সজাত বিসর্গ সন্ধি, ঠিক আছে? এইটা ধরা হয় বিসর্গ সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো তোমার রজাত, একটা হলো তোমার কি সজাত, ঠিক আছে? এখন আসো, কয়েকটা নিয়ম আছে এর, এই নিয়মগুলো শিখলে আমাদের আর বিসর্গ সন্ধি বিষয় বেশি কিছু শিখতে হবে না, ঠিক আছে? ধরো এক নাম্বারটা হলো আমার টেকনিক 1, যেভাবে আমি পড়াচ্ছি, ঠিক আছে? টেকনিক 1, ঠিক আছে? এখন টেকনিক 1 এ কি আছে দেখো, বয়ে বিন্দু র থাকলে, বয়ে বিন্দু র থাকলে কি হবে? বিসর্গ হবে। বয়ে বিন্দু র থাকলে কি হবে? বিসর্গ হবে। যেমন কি এর আগেও বলেছি যে কোনটা চেঞ্জ হবে, শব্দের মাঝে বয়ে বিন্দু রটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো নিরাকার, নিরাকার অর্থাৎ কি হবে ভাই দেখো তো, তাহলে নিরাকারটা কি হবে? তাহলে নিরাকারটা কি হবে? এই যে কি বলছিলাম, রয়ে রজাত বিসর্গ, তাহলে রয়ের পরিবর্তে কি হবে? অনুস্বার হবে, অর্থাৎ সরি বিসর্গ হবে। তাহলে বিসর্গ যোগ, তাহলে কি হবে বলতো? বিসর্গ যোগ আকার, নিরাকার। কেন আকার দিলাম? এই যে আকারটা আছে আমার, আ আছে অর্থাৎ আকার। আবার ধরো যদি আমি নিরহ দেই, নিরীহ, নিরীহ, তাহলে কি হবে ভাই? নিযোগ, নিযোগ ইহ, নিযোগ কি হবে? ইহ। কেন ইহ? দীর্ঘই আছে, রস্যি দীর্ঘি, দীর্ঘি আছে, অর্থাৎ কি নিযোগ ইহ। এটাই হলো নিয়ম। মানে যেখানে দেখবা বয়বিন্দু র আছে সেখানে চোখ বন্ধ করে বিসর্গ বসায় দিবা, যেখানে দেখবা শব্দের মাঝে র আছে সেখানে র এর পরিবর্তে কি হবে? আমার বিসর্গ হবে, ঠিক আছে? এবার আসো টেকনিক 2, টেকনিক 2, টেকনিক 2টা কি বলতো? টেকনিক 2টা হলো আমার রেপ। রেপ তো আমরা অনেকেই চিনি, অনেকে না প্রায় চিনি। রেপ থাকলে কি হবে? বিসর্গ হবে। রেপ থাকলে কি হবে? বিসর্গ হবে। যেমন ধরো কি দুর্গতি, এই দুর্গতিটা কি? দুর্গতিটা কি? এখন বলছি শব্দের মাঝে, শব্দের মাঝে আমার রেপ আছে না, তাহলে কি হবে? তাহলে দু বিসর্গ, এখন কি হবে? এই একটু হবে গতি, তাহলে কি গতি। রেপের পরিবর্তে কি আসছে? বিসর্গ আসছে। আবার ধরো অন্তর্নিহিত, অন্তর্নিহিত, তাহলে কি হবে? অন্তযোগ নিহিত, অন্তর্নিহিত,
ঠিক আছে, এটা হলো আমার কি টেকনিক 2। আর তোমার বিসর্গের ক্ষেত্রে টেকনিকের বেশি কিছু নাই, জাস্ট কিছু স্বল্প কিছু আছে, এগুলো যদি একটু মাথায় রাখতে পারো ভাই ইজিলি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে প্রথম টেকনিক কি পড়লাম, বয় বিন্দু র থাকলে বিসর্গ, সেকেন্ড টেকনিক কি রেপ থাকলে বিসর্গ। ওকে, এবার আসো টেকনিক 3। টেকনিক 3, টেকনিক 3টা কি কি আছে দেখো, দন্তের স, তালবস্য, মূর্ধন্য স, দন্তের স, তালবস্য, মূর্ধন্য স, এই তিনটে থাকলে কি হবে, বিসর্গ হবে। এই তিনটে থাকলে কি হবে, বিসর্গ হবে। তাহলে দন্তস্ব দেখো কি হবে, দন্তস্ব তালবস্য। এখন ধরো এই দন্তেস্ব তালবস্য যদি তোমার মনে করো শব্দের মাঝে থাকে, অর্থাৎ কি শব্দের মাঝে থাকে, তাহলে কি হবে, বিসর্গ হবে, বিসর্গ হবে। যেমন ধরো নমস্কার, নমস্কার। এখন দেখো তো এই নমস্কারের ক্ষেত্রে, নমস্কার, নমস্কার, সরি আমি এখানে ইয়ে দিয়ে ফেলছি, নমস্কার, নমস্কার। এখন এই নমস্কারের ক্ষেত্রে আমাকে কি বাদ দিতে হবে, দন্তস্ব বাদ দিতে হবে। তাহলে কি হবে, নম যোগ বিসর্গ যোগ, তাহলে কি হবে, কার, নমস্কার, নমস্কার। ঠিক আছে, এখন দেখো শিরচ্ছেদ, শিরচ্ছেদ, তাহলে শিরচ্ছেদ থাকলে কি হবে দেখো তো, শিরচ্ছেদ থাকলে এটা কিন্তু তালবস্য, শিরচ্ছেদ, তাহলে শিরোযোগ কি হবে, ছেদ, শিরচ্ছেদ। আবার কি হবে, নিষ্পত্তি, আমরা যেমন শিখছিলাম নিষ্পত্তি, তো 9 শিপ মধ্যে 6 পয় তয় হিসি, নিষ্পত্তি, তাহলে 9 বিসর্গ, 9 হিসি বিসর্গ, পয় তয় হিসি, নিষ্পত্তি। কত ইজি না, এই কথাটা মাথায় রাখবা যে যখন বিসর্গ অর্থাৎ সন্ধির ক্ষেত্রে দন্তেস্ব, মূর্ধন্যস্ব, তালবস্য থাকবে তখন বিসর্গ হয়ে আসবে। সন্ধির ক্ষেত্রে বাংলা উচ্চারণের নিয়মের ক্ষেত্রে ডিটেলসটা কিন্তু আলাদা, এরা একে অপরের সাথে কানেক্টেড হবে বাংলা উচ্চারণের ক্ষেত্রে। এটা আমি আবার বুঝাই দিলাম, কারণ অনেকে ভুলে দিতে পারো। ঠিক আছে, আবার আসো টেকনিক 4-এ। টেকনিক 4-এ ওকার, টেকনিক 4-এ কি হবে, ও কার থাকলে কি হবে ভাই, বিসর্গ হবে। ও কার থাকলে কি হবে, বিসর্গ হবে। অনেকের আছে না মনে কষ্ট, অনেকে কষ্ট নিয়ে থাকো, অনেকের এই প্যারা ওই প্যারা, এরকম না। সো এই মনোকষ্ট, এই মনোকষ্ট নিয়ে কি হবে, সন্ধি বিচ্ছেদ হবে একটা, মন কষ্ট, তাহলে কি হবে ভাই, মনোযোগ কষ্ট। এই যে ওকারটা, এই ওকারটা বলতে কি হয়েছে, বিসর্গ আসছে, মনোকষ্ট, তারপর মনোমত, অনেকের মনোমত হয় না কিছু। এই যে এবার রেজাল্টটা যেটা করছো তোমরা, রেজাল্টের ক্ষেত্রে কি হয়েছে, রেজাল্টে অনেকেই মন মতো হয়নি, সেটাই কি মনোমত। মানে আমাদের যে কথাগুলো বলি সেই কথাগুলোই কিন্তু আমাদের ব্যাকরণের মাধ্যমেই চলে। ঠিক আছে, যে কথাগুলো আমরা উচ্চারণ করি, যে কথাগুলো আমরা বলি, সবার সাথে শেয়ার করি, এই কথাগুলোই কিন্তু আমাদের ব্যাকরণের মাধ্যমেই ঘটিত হয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। তাহলে কি, এই যেমন মনোমত, এখন অনেকে মেসেজ করো যে ভাইয়া আমার মনোমতো আমার রেজাল্ট হয়নি, মনোমতো আমি রেজাল্ট করতে পারিনি, সো এখন আমি কি করব, এরকম। তাহলে মনোমতো ভাঙি ফেলি আমরা, তাহলে মনো যোগ মতো, মনোমতো, ইজিলি একদম সোজাঘাট। এখন একটা মেইন টপিকে আসো। ঠিক আছে, এই টপিকটা একটু মাথায় রাখবা, অনেকেরই গোলমিল হবে এই টপিকের উপর। ঠিক আছে, কেন গোলমিল হবে আমি একটু তোমাকে পার্থক্য দিয়ে বুঝাই দিই। ধরো স্বরসন্ধি, স্বরসন্ধি ডিভাইডেড বিসর্গ, বিসর্গ সন্ধি, এটা কেন দিচ্ছি এখন বুঝো। স্বরসন্ধি ডিভাইডেড কি, বিসর্গ সন্ধি। আমরা স্বরসন্ধির ক্ষেত্রে কি পড়ছিলাম ভাই, স্বরসন্ধির ক্ষেত্রে পড়ছিলাম কি, ও থাকলে, স্বরসন্ধির ক্ষেত্রে কি পড়ছিলাম আমরা, ও থাকলে কি কি হবে, অ আ, অ আ যোগ রস্যি আর কি দীর্ঘি, অ আ রস্যি আর দীর্ঘি, সরি রস্যি না রস্যু হবে, সরি রস্যু হবে, এটা তো ইয়ের ক্ষেত্রে, ওবের ক্ষেত্রে রস্যু, আর কি হবে দীর্ঘ হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তো জানোই, এখনই পড়লা, বিসর্গ হবে। ঠিক আছে, এখন আসো আমাদের মেইন টপিকে। ধরো পদোন্নতি, পদোন্নতি, পদোন্নতি।
এখন দেখো এই পদোন্নতির ক্ষেত্রে আমি কি লিখছিলাম যে পদযোগ উন্নতি, পদযোগ উন্নতি, ঠিক আছে, পদযোগ উন্নতি। এখন এখানে ধরো ত্রয়োদশ, ত্রয়োদশ এই জায়গায় এখন একটু কথা বলবো আমি, ঠিক আছে। এখন স্বরসন্ধির ক্ষেত্রে যখন দেখবা এই টপিকগুলো আছে, পদোন্নতি, পদোন্নতি, এখানে দেখো তো আমার কি হর্ষ আর রস্যটা উচ্চারণ হচ্ছে না, পদোন্নতি, হর্ষটা উচ্চারণ হচ্ছে না আমার, এখানে কি, এখানে আমার হর্ষটা উচ্চারণ হচ্ছে না আমার, পদোন্নতি। এখানে একটা দেখো তো তোমার ত্রয়োদশ, যদি আমি এই ত্রয়োদশটা আমি স্বরবর্ণের নিয়মে, স্বরধ্বনির নিয়মে করি, দেখো তো ত্রেয় যোগ উদস, এটা কি হচ্ছে আমার, এটা কি হচ্ছে ভাই? ত্রেয়োযোগ উদস কখনো উচ্চারণ হয়? ত্রেয়োযোগ উদস কখনো উচ্চারণ হয় না? ত্রয়োদশ, তাহলে কি হবে ভাই? তাহলে ত্রেয় বিসর্গ যোগ দশ, ত্রয়োদশ, এটা উচ্চারণ হচ্ছে না আমার, ত্রয়োদশ। আবার ধরো, সো এখন আরেকটা উদাহরণে আসো ভাইয়া, যেমন ধরো শিরোধার্য, শিরোধার্য। এখন দেখো তো এখানে কি আমি শিরোধার্যটা কি দিতে পারি? শিরো, সরি, শিরো যোগ উধার্য, এটা কখনো উচ্চারণ হয়? শিরোযোগ উধার্য কখনো হয় না? এটা হবে যে শিরোযোগ ধার্য, না এটা হবে? বলো তো, এটা অ্যান্সার হবে না। মানে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে উচ্চারণের ক্ষেত্রে, উচ্চারণ যেখানে যেই উচ্চারণটা আমার বসবে সেখানে আমি সেই উচ্চারণটা বসাবো। এখন যদি তুমি মনে করো যে মহোৎসব, মহোৎসবের ক্ষেত্রে তুমি যদি মহযোগ কি মহোৎসব আমি লিখেই দেই, কারণ হয়তোবা বুঝতে পারবে না। ধরো মহোৎসব, মহোৎসব, এখন যদি আমি এটা বিসর্গ সন্ধি করি মহোৎসবের ক্ষেত্রে, তাহলে দেখো তো মহ যোগ উৎসব, এটা কি আমার হবে ভাই? বলো তো, এটা কি কখনো আমার সম্ভব? হ্যাঁ, মহযোগ খণ্ডেক্ত, এটা কি আমি লিখতে পারবো না? খণ্ডেক্ত আমি কিভাবে লিখতে পারবো? যে মহ, সরি ভালো করে লিখে দেই, মহ বিসর্গ যোগ এই খণ্ডেক্ত দন্ত সব, এটা কি কখনো আমার লেখা পসিবল? বলো তো। হ্যাঁ, কি বলছিলাম, ওকার থাকলে এর পরিবর্তে কি হবে? বিসর্গ হবে, আর বাকিগুলো সব সেম থাকবে। কিন্তু এখানে কি এটা আমার পসিবল? এটা আমার কখনো শব্দার্থ হয়? এটা কখনো উচ্চারণ হয় মৎসব? তাহলে আমার কি লিখতে হবে? মহযোগ উৎসব, তখন না এটা আমার ইয়ে হবে, তখন না আমার ইয়ে হবে যে মহাযোগ উৎসব, ঠিক আছে, তখন এটা আমার কি একটা উচ্চারণে আসবে, মহাযোগ উৎসব, মহোৎসব, ঠিক আছে। এই নিয়মগুলো একটু ভাই ক্রিটিক্যাল আছে, সো একটু মাথায় রাখবা। কিছু কিছু ক্ষেত্রে বিসর্গ কিন্তু একদম সোজা, পুরোটাই সোজা, ঠিক আছে, খালি এই ওকারের ক্ষেত্রে একটু গরমিল হবে, বাকি ক্ষেত্রে সব সেম থাকবে। আর লাস্ট নাম্বার টপিকটা মুখে বলে দেই, বিসর্গ থাকলে বিসর্গই হবে। যেমন নিপাতন সন্ধি, অর্থাৎ নিপাতনের সিদ্ধ সন্ধির ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, অর্থাৎ বিসর্গ থাকলে বিসর্গই হবে। যেমন ধরো তোমার মনোকষ্ট, মনোকষ্ট, মনোকষ্ট লিখছিলাম, এই যে এরকম হবে ভাই, মনোকষ্ট, তাহলে এটা কি হবে? মনোযোগ কষ্ট, এইভাবে হবে, ঠিক আছে, এটাই মনোযোগ কষ্ট। আবার ধরো অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা, তাহলে কি হবে? অন্তযোগ সত্তা, এইটা হলো তোমার কি বিসর্গ থাকলে বিসর্গ হবে। এই নিয়মটা একটু হলো তোমার কি নিপাতনে সিদ্ধ সন্ধি, ঠিক আছে। এটাই হলো আমার কি বিসর্গর টেকনিক, অর্থাৎ কয়টা টেকনিক ছিল? মেবি 4টা, ঠিক আছে। তাহলে কি কি প্রথমে পড়লাম? 1 নাম্বার টপিকটা কি, 1 নাম্বার টেকনিকটা কি বলো দেখি। 1 নাম্বার টেকনিকটা হলো কি, বয়ে বিন্দু র থাকলে কি হবে? বিসর্গ হবে। বয়ে বিন্দু র থাকলে কি হবে? বিসর্গ হবে। রেপ থাকলে কি হবে? বিসর্গ হবে। তালবস্য দন্তস্য মূর্ধন্য থাকলে কি হবে? বিসর্গ হবে। ওকার থাকলে কি হবে? বিসর্গ হবে। এবং আরেকটা কি উদাহরণ, আরেকটা 5 নাম্বার কি, যে বিসর্গ থাকলে বিসর্গ হবে, এটা বুঝলাম যে মনোকষ্ট, অন্তঃসত্ত্বা, আবার অনেক উদাহরণ আছে, ঠিক আছে। এগুলো হলো তোমার কি বিসর্গ ক্ষেত্রে একটা করে উদাহরণ, ঠিক আছে। এখান থেকে আজকে আমাদের সন্ধির পুরোটা টপিক কমপ্লিট, ঠিক আছে। এর বাইরে আর কোনো রুলস নেই, আর বাড়তি কোনো রুলস তোমাদের পড়তে হবে না। আমি প্রথম থেকে বলতেছি যে রুলস গুলো দিব, এইখান থেকে প্রশ্ন হবে হবে হবেই, ঠিক আছে। তো সবাই একটু মনোযোগ সহকারে পড়ালেখাটা করো, বাকি বাদ আল্লাহ ভরসা, ঠিক আছে। আর যারা যারা এখনো আপসেটে আছো, অর্থাৎ এখনো মনে করো যে সারে উঠতে পারো নাই, তারা রিকভারি হও, সময় কিন্তু বেশি নাই।
আর একটা মাস তোমাদের হাতে আছে, এই একটা মাসের মধ্যে তোমাকে কিন্তু গোল করতে হবে। আর অনেকেই বলতেছে ভাই আমি একটা মাসে কি চান্স পাবো? ভাই মানুষ পাইলে সবকিছুই করতে পারে, মানুষের দ্বারা এমন কোনো কাজ নাই যে হয় না, ঠিক আছে? তুমি যদি একটা মাস যদি তুমি ঘরের মধ্যে নিজেকে আড়াল করে মনোযোগ সহকারে যেই পেইড ব্যাচে তুমি ভর্তি হও, যেখানেই ভর্তি হও, সেই কোচিং এর তুমি গাইড ফলো করো, ভাইয়ারা কি বলতেছে, তারা কি নোট দিচ্ছে, তারা কিভাবে ক্লাসগুলো করাচ্ছে, তারা ক্লাসে কি কি বলতেছে, সেই বিষয়গুলো তুমি যদি একটু মাথায় নিয়ে কনসেপ্টে নিয়ে তুমি পড়ালেখাটা স্টার্ট করো, এই এক মাসে তুমি অনেক কিছু করতে পারবা। না হলে তুমি একটা ন্যূনতম একটা ভার্সিটিতে চান্স পাবাই, এটা কনফার্ম থাকো, ঠিক আছে? কারণ ভার্সিটি আহামরি কিছু না, যদি টেকনিক জানতে পারো, টেকনিকের মাধ্যমে কিন্তু তুমি বিভিন্ন জায়গায় চান্স পাবা, ঠিক আছে? এই যে মুখস্থ বই পড়ে বা বিগত সালের প্রশ্ন পড়ে, এগুলো পড়ে কিন্তু ভাই কমন পাবা না। আমি ডিরেক্টলি কথা বলি, যারা বলে যে বিগত সালের প্রশ্নগুলো পড়ো হ্যান ত্যান, এগুলো থেকে তো ভাই কমন আসবে না। কারণ মাথায় রাখবা, প্রশ্ন আপডেট হয়, স্যাররাও আপডেট হচ্ছে, স্যাররা চায় যে নতুনত্ব কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? ওই আগের কোশ্চিন যে মনে করো তুলে দিবে সেরকম না, হ্যাঁ একটা দুটো আসে, আহামরি যে তোমার পুরোটাই রিপিট হয় সেভাবে তো না, ঠিক আছে? সো ওই জিনিসগুলো প্রশ্ন ব্যাংক সলভ করা মানে তোমার ভিতরে একটা আইকিউ আসা, যে প্রশ্নগুলো কিভাবে আসতেছে, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসা। তুমি ওই টপিক ধরে তুমি যে মেইন বইগুলো পড়তেছো, সেই মেইন বই তুমি পড়াগুলো পড়ো। দেখো যেমন ধরো অনুপমের বয়স 27 বছর, ঠিক আছে? এর পরের টপিকটা তুমি ধরো যে অনুপমকে মাকাল ফুলের মতো দেখতে তার গুরুজন বলেছিল, এই টপিকটা আসে নাই, এই টপিকটা তুমি ভালো করে হাইলাইট দিয়ে লাইট করে রাখো যে এটা যদি কোনো এবার ইউনিভার্সিটিতে আসে নাই, তাহলে এর পরের টপিকটা আসতে পারে। তুমি এইভাবে পড়ালেখাটা করো, দেখো ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা, ঠিক আছে? আর যদি মনে করো যে ওই পুরাতন পড়াগুলোই পড়ে যাও, তাহলে ভাই কত মনে করো একটা দুটো পাবা কমন, পরে আকাশ কুসুম দেখা লাগবে যে কি হয়ে গেল, পরীক্ষা পড়লাম একটা আসলো না একটা, ঠিক আছে? বাই চান্স আমরা যখন কোচিং করতাম, বুঝছো, যখন আমি একটা কোচিং এর নামটা বলবো না, ফার্স্ট টাইম যখন কোচিং করতাম, তখন ওই কোচিং কি বলতো জানো? কোচিং এ বলতো আমি কিন্তু সায়েন্স থেকে পড়ছি, ঠিক আছে? আমি সায়েন্স থেকেই সবকিছু, আমার এসএসসিও সায়েন্স, এসএসসিও আমার সায়েন্স, ঠিক আছে? সো কি বলতো ভাইয়ারা, যে প্রশ্ন ব্যাংক সলভ করো, বিগত সালের প্রশ্নগুলো সলভ করো, ওখান থেকে কিন্তু কমন আসবে। তারা কিন্তু লিটারেচার কিছু শিখাইতো না, ঠিক আছে? তারা ওই একটা কি দিত, ওদের একটা মনে করো যে একটা শিট দিত, ওই শিটটা আসে, ওই শিটের অপরে একটা পরীক্ষা থাকতো, এক্সাম নিত, এক্সাম নিয়ে নিজের এক্সাম নিজে কাটা লাগতো। এটা কোনো পরীক্ষার সিস্টেম না ভাই। তারপর কি করতো, আসে হাউমাউ করে মনে করো 1 ঘন্টার মধ্যে 30 মিনিট বকাইতো। কি বকাইতো? মোটিভেশন। ভাই আমাকে এই সময় মোটিভেশন দিয়ে আমার লাভ আছে? বলতো, এই সময় কি আমার মোটিভেশনটা দিয়ে লাভ আছে? এই সময় তো আমার বোঝার দরকার, টেকনিকের দরকার, যে আমি কোন টেকনিকে কিভাবে পড়লে আমি চান্সটা পাবো, আমার তো ওই টেকনিকের প্রয়োজন, ঠিক আছে? তুমি যদি আমার ওই টেকনিকটা না পড়ায়, তুমি যদি আসি আমাকে বলো আমি অমুক থেকে পড়ছি, আমি এইভাবে পড়ছি, আমার আমার আরো অনেক স্টুডেন্ট ছিল, তাহলে ভাই তোমার কি শিখবা? মনে করো 1 ঘন্টা ক্লাসের সময়, 1 ঘন্টার মধ্যে যদি 30 মিনিটে বকবকায় নিজের সেলফ নিয়েই বলে, নিজের নিজে কি করছে না করছে, বা নিজের দ্বারা কি কি হয়েছে না, এগুলো নিয়ে যদি বলে, তাহলে ভাই তো আহামরি তো তুমি আর কিছু শিখতে পারবা না। সো এই জিনিসগুলো নিজের নলেজে রাখবা, যে যদি কোনো ভাই মনে করো মোটিভেশন দেয়, মোটিভেশন দেওয়ার টাইম আছে ভাই, তুমি ক্লাস শেষ করো, ক্লাস শেষ করে তুমি মোটিভেশন দাও, তোমার বলো ভাইয়াকে, ভাইয়া আমি কিভাবে পড়লে চান্স পাবো না পাবো, এ ভাইয়াকে বলো, ভাইয়া নিশ্চয়ই বলবে। কিন্তু তুমি যদি ক্লাসের আগে আসে তুমি যদি তোমার মোটিভেশন দেওয়া শুরু করো, স্টুডেন্টকে তুমি না বুঝাও, তাহলে তো ভাইয়া সেই স্টুডেন্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে? এই কথাগুলো তোমরা একটু মাথায় রাখবা, যেখানেই পড়ো, যে কোচিং এই পড়ো, যে অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হও বা যেখানেই ভর্তি হও, তোমরা আগে তোমাদের পড়ালেখাটা বুঝাই নিবা, তোমাদের টেকনিক গুলো বুঝাই নিবা, ঠিক আছে? তোমরা এখন আর ওই যে এসএসসি লেভেলে নাই, তোমরা এখন অ্যাডমিশন লেভেলে আসছো, যেখানে তোমাদের পুরো বইটা মুখস্থ করার কোনো এখন সময় নেই। তোমরা যতটুকু পারবা, তোমাদের টেকনিক জানা থাকলে তুমি তত এগিয়ে থাকবা, ঠিক আছে? তোমাদের টেকনিক জানা না থাকে, তুমি যদি অনার্গল মুখস্থ করে পারো, যেমন ধরো এই যে আমি যেমন পড়ো যে পদোন্নতি, পদযোগ উন্নতি, পদোন্নতি, পদযোগ উন্নতি, ভাই আমি যদি মুখস্থ করে যাই, তোমার কয়দিন মনে করো মনে থাকবে? সর্বোচ্চ 2 দিন মনে থাকবে। আর তুমি টেকনিকটা দিয়ে মনে রাখো যে ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে কি হবে? বিসর্গ হবে। এই মাথাটা যদি টেকনিকটা মনে রাখো, তাহলে কিন্তু তোমার অনেক হেল্পফুল হবে। কেমন হেল্পফুল হবে? মনে করো যে পরীক্ষায় আসলো ওই টপিকের এই যে ওকার দিয়ে একটা প্রশ্ন আসলো, তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু নিজের নলেজে, বারবার বলতেছি, নলেজে রাখো। বড় হইছো, কোথায় কিভাবে পড়ালেখা করতে হবে না করতে হবে যথেষ্ট বুঝতেছো, এখনো সময় আছে, এখনো ভালো করে পড়ালেখাটা স্টার্ট করো।
কারো কথা কান দেওয়ার দরকার নাই। নিজের নিজের উপর একটা মনে করো যে নিজের মনকে একটু শক্ত করো, করে পড়ালেখাটা ভালো করে শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু পাবা ভাই। আমি বারবার বলতেছি, ঠিক আছে? যেই কোর্সে ভর্তি হও ওই কোর্সের তোমরা এক্সাম বেসে ভর্তি হও, এক্সাম দাও, এক্সাম দিয়ে দেখো নিজের লেভেলটা কতটুকু আসতেছে। যত পারো পরীক্ষা দাও, নিজের লেভেলটা যাচাই করো। লেভেলটা যাচাই না করলে কিন্তু বুঝতে পারবা না যে আমি কতখানি আমার পড়ালেখাটা এগিয়ে যাচ্ছে। যত পরীক্ষা দিবা তত নিজের মধ্যে একটা তোমার কনফিডেন্স আসবে যে না আমার এই জায়গায় ত্রুটি হচ্ছে, আমি এই জিনিসটা খুলে পড়তে বসি, তাইলে তুমি আগাতে পারবা। এখন তুমি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো যদি অনর্গল পড়তেই থাকো, তাহলে তো ভাই তুমি পাবা না, টিকতে পারবা না। এই জিনিসগুলো একটু ভেবে চিন্তে কাজ করবা। আর একটা মেন কথা বলে রাখি যে এই 2টা মাস মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন থেকে একটু দূরে থাকো। অর্থাৎ তোমাদের যেটা বলতে চাচ্ছি যে তোমাদের যারা ফার্স্ট টাইমের লোক আছে সেই লোকগুলো থেকে একটু সাইডে থাকো। কেন সাইডে থাকো বলতেছি, কারণ যখন তুমি দিন শেষে কোথাও ভার্সিটিতে চান্স পাবা না, তখন দেখবা তোমাকে তারা দূর দূর করে তাড়াই দিবে, তোমার পিছুও ওরা ঘুরে তাকাবে না, ঠিক আছে? ও যদি কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়, তখন ভাই মনে করো সর্বোচ্চ 2টা মাস নিবে, তোমার কাছে চেঞ্জ হয়ে যাবে। লাস্টে তুমি মনে করো এইদিকেও হতাশা ওইদিকেও হতাশা, লাস্টে এগুলো যাবে ওগুলো যাবে, কিছু করতে পারবা না লাইফে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আর আমি তোমাদেরকে বারবার বলতেছি আমাদের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ বেনিফিট পাবা। আমি আগেও বলতেছি এখনো বলতেছি, দেখো তোমাদের উপর ডিপেন্ড। যারা যেখানে ভর্তি আসো ভালো করে পড়ালেখাটা করো, মন দিয়ে করো, হাতে কিন্তু বেশি সময় নেই ভাই। ভার্সিটিতে চান্স না পারলে, কোথাও চান্স না পেলে ভাই কোথাও দাম থাকবে না। এই আমার মতোই ধরে নাও, আমি হয়তো আমার মনে অনেকগুলো দুঃখ জমা আছে, আমি এগুলো এখন বলবো না, কারণ আমার একটা গোল আছে। সেই গোলটা আমি পূরণ করার পর হয়তো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে ভাগ্যে রাখে, কোনোদিন যদি আমি কোনো লাইভে আসি বা কোনো একটা বড় প্ল্যাটফর্মে লাইভে আসি, সেদিন আমি আমার কষ্টগুলো বলবো যে কিভাবে আমি এই জায়গাটায় আসছি, ঠিক আছে? মনে করো না যে আমি ভার্সিটিতে চান্স পাইনি, আমি ভার্সিটিতে চান্স পাইছিলাম, কিন্তু আমি ইচ্ছা করে ভর্তি হইনি অনেক জায়গায়, ঠিক আছে? এই জিনিসগুলো অনেকের মনে করো অনেকের ভিতরে একটা মনের কষ্ট থেকে যায়, যে ওই কষ্ট থেকেই সে কিন্তু একটা মনে করো নিজের হাতিয়ার বানিয়ে নেয়, ঠিক আছে? এখন দেখবা যে আমি তো অনেক কবিদের অনেক কিছু পড়ছি, কবিদের জীবন কাহিনী পড়ছি। এমন অনেক কয়েকটা কবি পাইছি যে কবিগুলো মনে করো ব্যর্থ হওয়ার পরে কিন্তু তারা সার্থক হয়েছে, ঠিক আছে? শুধু কবি না, অনেকেই আছে যারা ব্যর্থ হয়নি, তারা কখনো সার্থকের মূল্যটা বুঝতে নেই, ঠিক আছে? তুমি যতক্ষণ তুমি ব্যর্থ হবা না, ততক্ষণ তুমি সার্থক বা সাকসেসফুল হতে পারবা না। যখন একটা জিনিস নিয়ে তুমি ব্যর্থ হয়ে পড়বা, দেখবা ওই জিনিসটার উপর তুমি ফোকাস করবা যে না আমি ব্যর্থ হয়েছি, আমাকে এখন সার্থক হতে হবে, আমাকে একটা ভালো লাইফ লিড করতে হবে, আমাকে একটা বিজয় আনতে হবে। এই জিনিসগুলো একটু মনে রাখবা। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে আরো কোন একটা নতুন টপিক নিয়ে। মনোযোগ সহকারে পড়ালেখা করো। বাই।